আজকে আমরা যেটা শুরু করব, আমাদের তড়িৎ বিভাগের বেশ কিছু অংশ বাকি আছে, সেগুলো আমরা একটু দেখব, দেখে চলে যাবো গাউসের সূত্রে, তড়িৎ ক্ষেত্রে, সেখান থেকে আবার তড়িৎ বিভাগ ফিরে আসবে। তো আজকে যেটা করছি সেটা হচ্ছে স্থির তাড়িতিক স্থিতিশক্তি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। তো এটা কি জিনিস আমরা করেছি, কোন একটা স্থির তড়িৎ আধান, এই সাইডে পাওয়া যায়, কোন একটা স্থির তড়িৎ আধান প্লাস কিউ, সেই প্লাস কিউ আধানের জন্য তার যে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে আনতে, তার সামনে কোনো বিন্দুতে আনতে পি পয়েন্ট আনতে যে কার্য, সেটা হচ্ছে বিভব। পি বিন্দুর বিভব হচ্ছে কিউ বাই কে আর। এবার একক ধনাত্মক আধানকে আনতে এটা কার্য, তো যে কোনো মানের আধানকে যদি অসীম দূরত্ব থেকে নিয়ে আসা যায়, বললাম অসীম দূরত্ব থেকে এখানে একটা কিউ ড্যাশ আধানকে নিয়ে এলাম, কিউ ওয়ান পি তে, তাহলে সেই ক্ষেত্রে যে কার্য হবে সেটা কত হবে? একক আধানকে আনতে কার্য ভিপি, তাহলে কিউ ওয়ান আধানকে আনতে কার্য ভিপি ইনটু কিউ ওয়ান, কিউ ওয়ান বাই কে আর। তো যে কোনো মানের আধানকে আনতে যে কার্য হবে সেটাই এই আধান দুটি মিলে যে সংস্থা তৈরি হলো সিস্টেম, সেই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্থির তাড়িতিক স্থিতিশক্তি সূত্র হলো Q1 Q বাই KR। যেমন ধরো কোন একটা সিস্টেম বলেছে, ত্রিভুজ বলেছে, মানে Q1 আধান আছে, এটা Q2, এটা Q3, বাহুগুলো সমবাহু ত্রিভুজ। তাহলে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি যদি বার করতে হয়, তাহলে কিছুই নয়, তাহলে তিন জোড়া হবে, যতগুলো কম্বিনেশন হতে পারে Q1 Q2 Q2 Q3 Q3 Q1, তাহলে Q1 Q2 এটা একটা সংস্থা বাই KR প্লাস Q2 Q3 এটা একটা সংস্থা বাই KR প্লাস Q3 Q1 এটা একটা সংস্থা KR। তো এইভাবে প্রত্যেকটা সিস্টেমের জন্য আমরা স্থির তাড়িতিক স্থিতিশক্তি বার করতে পারি। যতগুলো কম্বিনেশন হয় ততগুলো কম্বিনেশনই আমরা করব। তো যদি কোনো সংস্থার কৃতকার্য বার করতে যায়, সেটা খুব কাজে লাগবে। কোন একটা সিস্টেমকে চেঞ্জ করা হলো, ধরো বললো দুটো আধান আছে Q1 আর Q2, Q2টা প্রথমে R1 দূরত্ব ছিল, এবার বললো Q1 কে সরিয়ে বললো নিয়ে যেতে হবে, Q1 কে সরিয়ে নিয়ে যেতে হবে B তে, Q1 বা Q2 কে এখানে নিয়ে যেতে হবে। তাহলে কার্য কত? প্রশ্নটা কি? Q2 আধানকে A থেকে B তে, এইটুকুনি গ্যাপ বলে দিয়েছে ধরো R2, আধানকে A থেকে B তে নিয়ে যেতে
কৃতকার্য কত? তাহলে আধানটা যখন এতে ছিল, তাহলে যখন এতে ছিল তখন এটা একটা সংস্থা, তখন তার স্থিতিশক্তি কত প্রাথমিক? ইনিশিয়ালটা হচ্ছে ইপিআই, সেটা হচ্ছে Q1 Q2 বাই KR1। যখন বিতে নিয়ে গেলাম ফাইনাল এনার্জি কত? তখন গ্যাপটা হয়ে যাচ্ছে Q1 Q2 বাই KR1 প্লাস R2। দেখতে পাচ্ছি স্থিতিশক্তি কিছুটা কমে গেছে, কারণ দূরত্বটা বেড়ে গেছে, তাই কারণে স্থিতিশক্তি কিছুটা কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য হবে W হবে ডেল্টা ই। স্থিতিশক্তি যতটা পরিবর্তন হবে সেটা দিয়ে আমরা বার করে ফেলতে পারবো। বিভব দিয়েও বার করা যায়, কিন্তু স্থিতিশক্তি দিয়ে করলে খুব সহজেই পারা যায়। স্থিতিশক্তির একক জুল আর এগুলোই হবে। তো এই ধরনের প্রবলেম করতে হবে স্থিতিতাত্ত্বিক স্থিতিশক্তি থেকে। তাহলে অসীম দূরত্ব থেকে যে কোনো মানের একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসলে যে পরিমাণ কার্য হয়, সেই কার্যটা ওই দুটি আধান সংস্থার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। এটাকেই বলা হচ্ছে সঞ্চিত স্থিতিশক্তি বা স্থির তাড়িতিক স্থিতিশক্তি। তো আমরা শিখলাম কি করে, সূত্রটা কি করে এলো? একক আধানের জন্য কার্য ভিপি বিভব, তাহলে Q1 আধানকে কার্য করতে গেলে বিভব ইনটু আধান করলে কৃতকার্য পার করা যাবে। তো আমাদের এরকম ধরনের প্রবলেম দিলে তোমরা এইভাবে করবে, কৃতকার্য বার করবে। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি, আমাদের একটা প্রবলেম দেখতে হবে। বিভব নির্ণয় সূত্র। তো বিভব নির্ণয় করার আগে আমরা কতগুলো সূত্র ধরে নেবো, সেটা আমরা প্রমাণ করব। সেই প্রশ্নটি আগে করে নেওয়া যাক, তারপরে বিভব নির্ণয় করা যাবে। নেক্সট আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স। এটাকে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স কি বিষয়? ধরো কোন একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, এই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোন একটা তল কল্পনা করি, তাহলে দেখতে পাচ্ছি এই যে তড়িৎ বলরেখাগুলো এই তলের ভিতর দিয়ে ছেদ করে চলে যাচ্ছে, পাস করে ছেদ করে তলকে কেটে বেরিয়ে চলে যাচ্ছে। এবার ইলেকট্রিক ফ্লাক্স মানে এই তলের লম্ব অভিমুখে কতগুলো বলরেখা অতিক্রম করে মোট, সেই সংখ্যাটাই হচ্ছে ওই তলের ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে কি বললাম, কোন তলের মধ্যে দিয়ে লম্ব দিকে কতগুলো বলরেখা অতিক্রম করে, সেটা কি করে বার করবো? এখানে আমরা যদি একটা ছোট্ট ds কল্পনা করি, ক্ষেত্রফল, ছোট্ট একটা তলের উপর ক্ষেত্রফল নেওয়া হলো। তো ক্ষেত্রফল যদি নেওয়া হয়, ক্ষেত্র ভেক্টর যেটা হয় মনে রাখতে হবে, ক্ষেত্র ভেক্টর হলো তলের সঙ্গে লম্ব দিকে n ক্যাপ। n ক্যাপটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের অভিমুখের একক ভেক্টর। তার মানে এইখানে যে ক্ষেত্রফল নিয়েছি তার n ক্যাপটা এটা। তাহলে দেখতে পাচ্ছি এই বিন্দুটি যদি কল্পনা করি, এটা আলাদা করে দেখাচ্ছি, এই একটা ক্ষেত্রফল নিয়েছি, তার লম্ব দিকে
এটা দেখা গেল এইখানে এই ছোট ক্ষেত্রফলের সঙ্গে তড়িৎ ক্ষেত্রটা যাচ্ছে একটা নির্দিষ্ট কোণ করে, তাহলে বলতে পারি এন ক্যাপ বরাবর আমাদের ফ্লাক্স মানে কি তলের লম্ব দিকে কতগুলো বলরেখা যাচ্ছে। তাহলে এই বরাবর যদি ই ভেক্টর হয় তাহলে এন ক্যাপ বরাবর ই এর কম্পোনেন্ট হচ্ছে ই cos থিটা। সুতরাং ds ক্ষুদ্র ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ক্ষেত্রফলের লম্ব অভিমুখে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা সেটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স d5। যেহেতু ds ধরেছি তাই বললাম d5। তাহলে সেটা কত হবে, একটু ক্লোজ ভিউতে যাই। তাহলে সেটার মান কত হবে, কি করে করব, একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা যায় সেটা হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে লম্ব অভিমুখে হচ্ছে n ক্যাপ বরাবর গেছে ই cos থিটা ইনটু ds। একক ক্ষেত্রফলে গেছে ই cos থিটা, ds ক্ষেত্রফলে ই cos থিটা ইনটু ds বা ই ds cos থিটা বা ই ভেক্টর ডট ds, বা এটাকেও লিখতে পারি ই ভেক্টর ডট n ক্যাপ ds, কারণ ds টাই হলো n ক্যাপ, ds ক্ষেত্রফলের মান হলো ds, ডিরেকশন হলো n ক্যাপ। ওকে, তাহলে d5 পেয়ে গেলাম। ক্ষুদ্র ক্ষেত্রফলের ফ্লাক্স হলো ই ডট n ক্যাপ ds বা ই ডট ds। এবার যদি বলি পুরো তলটা, সম্পূর্ণ তলের যদি ফ্লাক্স বার করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সুতরাং phi equals to surface integral double integration and surface integral e dot ds। সুতরাং ফ্লাক্স ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্সের সূত্র কি, e dot ds কে সারফেস ইন্টিগ্রাল করলে বা e dot n cap ds কে সারফেস ইন্টিগ্রাল করলে যেটা পাওয়া যায় সেটা হলো তড়িৎ ফ্লাক্স। আমাদের একই রকম জিনিস আমরা ম্যাগনেটিক ফিল্ড আবার পড়বো, তোমরা একটু ক্লোজ ভিউতে দেখে নাও বিষয়টা। তাহলে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যতগুলো বলরেখা যায় সেটা হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে লম্ব দিকে কতগুলো বলরেখা যাচ্ছে একক ক্ষেত্রফলে, ই cos থিটা, n ক্যাপটা হলো লম্ব দিক তলের, তাহলে একক ক্ষেত্রফলে কতগুলো যাচ্ছে ই cos থিটা, ds ক্ষেত্রফলে যাবে ই cos থিটা গুণ ds। তাহলে আমরা সেই ক্ষেত্রে ফ্লাক্সটা ক্যালকুলেট করে ফেললাম। তাহলে তড়িৎ ফ্লাক্সের সূত্র শিখে গেলাম ই cos থিটা, ই ds cos থিটা বা ই ডট ds ইন্টিগ্রেশন। ফাই এর ইউনিট আর ডাইমেনশনটা এবার আমরা ক্যালকুলেট করব। ফাই সমান হচ্ছে ই ডট ds, ই হলো নিউটন পার কুলম ইনটু মিটার স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -1, বা আমরা লিখতে পারি আরেকটাও লিখতে পারি, দেখো ই সমান শিখেছিলাম dvdx, তাহলে ই কে লিখতে পারি আরেকটা একক ভোল্ট পার মিটার, dv হলো ভোল্ট, ds মানে লেন্থ মিটার ইনটু মিটার স্কয়ার, তাহলে ভোল্ট ইনটু মিটার। তাহলে ফ্লাক্সের দুটো একক ভোল্ট মিটার বা নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -1 একক পেয়ে গেলাম। এটা এসআই তেই হবে। ডাইমেনশনটা
ক্যালকুলেট করে নেবে। বিভবের জানি, এটা তোমরা বাইরের কাজ ক্যালকুলেট করে কি আসে তোমরা দেখবে, ফ্লাক্সের মাত্রিক সংকেত কি আসে। তো এবার তড়িৎ ফ্লাক্স, এটা হলো একটা মুক্ত তল, ওপেন সারফেসের ক্ষেত্রে দেখা যাবে, এটা আমরা ধরেছি ওপেন সারফেস। এবার চলে আসি, কোন যদি বদ্ধ তল হয়, যেমন ধরো একটা ঘনক, গোলক, সিলিন্ডার, এরকম জাতীয় পদার্থ হয়, তার ক্ষেত্রে ফ্লাক্স কি করে বের করব, সেটাই সংক্রান্ত চলে আসছে গাউসের সূত্র। তো নেক্সট আমাদের টপিক গাউসের সূত্র। এটা একটা ফান্ডামেন্টাল সূত্র। গাউসের সূত্রটা এটা কি বলছে, কোন বদ্ধ তলের পরিবাহী লিখবে না, মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কোন বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ। আমরা শূন্য মাত্রা তুলে করছি, তাহলে কি হলো, কোন বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε0 গুণ, মানে 8.85 × 10⁻⁻12 গুণ। তো এরকম যদি করে একটা বদ্ধ তল ধরি, ধনাত্মক আধান আহিত তল, টোটাল এর ভেতরে যে প্লাস চার্জগুলো আছে তার আধান কেন্দ্র ধরে নিচ্ছে এটা কিউ ইন। কিউ ইন মানে পরিবাহীটা, মানে বদ্ধ তলটা কি পরিমাণ আধানকে এনক্লোজ করেছে বা আবদ্ধ করেছে, ইন্টারনাল চার্জ, তাই লিখলাম কিউ ইন, শুধু কিউ লিখলেও চলবে। এক্সটার্নাল চার্জের জন্য ফ্লাক্স হয় না, যা হবে ইন্টারনাল চার্জের জন্যই হবে। তাহলে এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে বলরেখাগুলো চারিদিকে বেরিয়ে চলে যাচ্ছে, একটা বিন্দু আধান থেকে তড়িৎ ক্ষেত্র যে কোনো দিকে হতে পারে, কারণ এখান থেকে অসংখ্য বলরেখা বের হচ্ছে। তো আমরা যদি এখানে একটা তল ধরে নিই, তার এন ক্যাপিটাল দিকে ই ভেক্টর এটা থিটা, তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স হবে বদ্ধ বলে এখানে একটা গোল চিহ্ন দিতে হবে, ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন ফ্লাক্সের সূত্র E.ds, তাই হবে সমান কি বলেছে, এখানে আবদ্ধ করেছে আধান কিউ ইন, তার এপসিলন 1/ε0 গুণ। তাহলে এটা হচ্ছে গাউসের সূত্রের গাণিতিক রূপ। গোল চিহ্নটা দেওয়া হলো বদ্ধ তল বোঝানোর জন্য। তাহলে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ওই তলের আবদ্ধ আধানের 1/ε0 গুণ। তো এবার এই সূত্রটা প্রতিষ্ঠান করে আসছি, দু একটা অ্যাপ্লিকেশন আমরা দেখে নিই, প্রয়োগ। প্রথমে চলে আসি
প্রথম প্রয়োগে চলে আসি। একটা ফাঁপা গোলক আছে, একটা ফাঁপা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে r। তো সেটাকে আমরা ধনাত্মক আধানে আনিতে বলেছি, কিউ আধানে। তার মানে সেন্টার অফ চার্জ যদি এটা হয় তাহলে সেখানে কিউ আধান আছে। তো আমাদের এই ফাঁপা গোলীয় গোলকের তিনটা অবস্থানে, একটা হলো বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, পৃষ্ঠে কত, ভেতরে কত, এই তিনটি জায়গায় আমাদের প্রাবল্য বার করতে হবে। গাউসের সূত্র দিয়ে আমরা এগুলো করব। তো ধরলাম আমরা প্রথমে চাইছি এই পয়েন্টে, বাইরের এই বিন্দুটা পি বিন্দুটা বার করতে চাইছি। তো তার জন্য গাউসের সূত্র যেহেতু বদ্ধতলের ক্ষেত্রে প্রযোজ্য, গাউসের সূত্র যেহেতু বদ্ধতলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এই গোলকটাকে ঘিরে যে বিন্দুতে বার করবো সেখানে একটা তল কল্পনা করতে হবে, বদ্ধতল, যেন বস্তুটা এই যে গোলকটা রয়েছে এটাকে পুরো কিনতে গেলে যে তলটা হবে সেটা গোলীয় হবে। একটা অংশ দেখালাম, তাহলে একটা অংশ কল্পনা করলাম, পুরোটাই আছে কিন্তু আমি একটা ছোট অংশ দেখাচ্ছি। এরপর কি করতে হবে, যে পয়েন্টে ফ্লাক্স বার করব সেখানে একটা ছোট ডিএস নিতে হবে, ছোট ডিএস। ডিএস এর দিক কোন দিকে, লম্ব হবে বাইরের দিকে। তাহলে এই যে এটা হলো গাউসীয় তল, তল কল্পনা করলাম, যেহেতু আমরা যে পয়েন্টে, তাহলে যে পয়েন্টে বার করতে হবে সেখানে একটা তল কল্পনা করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই ডিসটেন্সটা ধরে নিচ্ছি স্মল r। তাহলে আমরা যেখানে বার করছি r টা গ্রেটার দেন r, বাইরে, বাইরে কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো বাইরের কোন বিন্দুতে যদি আমরা প্রাবল্য নির্ণয় করি তাহলে দেখো, তাহলে কাজ কি, যে বিন্দুতে নির্ণয় করতে চাইছি সেখানে একটা গোলীয় তল কল্পনা করতে হবে। গোলীয় হোক, সরু তার হলে হবে সিলিন্ডার, গোলক হলে গোলক, বিন্দু আধানের ক্ষেত্রেও গোলক। এছাড়া গaussian পিল বক্স হয়, সেটা পরে আসছি। আয়তঘনক টাইপের একটা বদ্ধতল কল্পনা করতে হয়, সেটা আমাদের লাগবে। তো দেখো প্লাস আধানের ক্ষেত্রে প্রাবল্য সবসময় বাইরের দিকে হয়। তার মানে এখানে যদি আমরা একটা দিয়ে লিখলাম ই ডট ডিএস ক্যালকুলেট করি, গাউসের সূত্র কি বলছে, সমান কিউ বাই এপসাইলন 0। বদ্ধ আধান এই তলের ভিতরে, তাহলে মোট কতটা আধান আছে, এই পুরোটা ঘিরেছে, ভিতরে কিউ আধানই আছে। তাহলে এই গাউসীয় তলটাই কিন্তু এখানে বদ্ধ তল, যেটা গাউসের সূত্রে বলা হয়েছে। তাহলে ই ডট ডিএস, ই ডিএস cos 0 ডিগ্রি, কারণ ক্ষেত্র ভেক্টরের দিক যেটা, ই ভেক্টরের দিক একই, তাই থিটাটা 0 সমান কিউ বাই এপসাইলন 0। ই সব জায়গায় সমান, যেহেতু দূরত্বটা একই নিচ্ছি মানটা, ইন্টিগ্রেশন ডিএস কিউ বাই এপসাইলন 0। ই ভেক্টর প্যারালাল ডিএস, তাহলে থিটাটা হবে 0 ডিগ্রি। ই এবার দেখো ডিএস টা নিয়েছি স্মল আর ব্যাসার্ধের একটা গাউসীয় তলের উপর, তাহলে ডিএস কে ইন্টিগ্রেট করলে কি পাবো, স্মল আর ব্যাসার্ধের যে গোলক তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাবো। তাহলে এটা হয়ে গেল 4 পাই r স্কয়ার কিউ বাই এপসাইলন 0। তাহলে ইটা চলে এলো কিউ বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার।
এক মিনিট, কাছ থেকে দেখে নিতে হবে। ডিটা চলে এলো কিউ বাই 4πε0 r স্কয়ার, আর ডিরেকশনটা দেখতে পাচ্ছি n ক্যাপ বরাবর, তাই এখানে লিখে দিলাম n ক্যাপ, তড়িৎ ক্ষেত্রের দিকে n ক্যাপের দিকে, তাহলে এটা বের হলো। তাহলে কিউ আধান থেকে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বের হলো কিউ বাই 4πε0 r স্কয়ার। এবার যদি বলা হয় বিন্দুটা, এটা একটা হলো, যদি বলি বিন্দুটা পৃষ্ঠে আছে r = r, মানে খোলকের পৃষ্ঠে, খোলকের পৃষ্ঠে যদি হয় তার মানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিলে যেটা হয়, তাহলে সেক্ষেত্রে গাউস উপপাদ্য এখানে অবস্থান করবে। তাহলে তাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 4π R স্কয়ার, যেহেতু r আর দুটো r সমান, তাহলে e সমান চলে আসবে q বাই 4πε0 r স্কয়ার n ক্যাপ। তাহলে গোলকের বাইরে হয়েছে 4πε0 q বাই 4πε0 স্মল r স্কয়ার, যেহেতু r দূরত্বে আছে গাউসীয় তলটা। যদি পৃষ্ঠে হয়, পৃষ্ঠে যদি হয় তাহলে স্মল আর ক্যাপিটাল আর সমান বসিয়ে দেওয়া হলো। এবার যদি বলি 3 নম্বর কেস, বিন্দুটা ভিতরে নেওয়া হয়, ভিতরে নিলে r লেস দেন r, মানে খোলকের ভিতরে, খোলকের ভিতরে যদি বিন্দুটা নিই তখন কিন্তু ভেতরে যদি নিই, ছবিটা যখন আমরা আলাদা করে রাখবো, একটা ছবিতে দেখিয়ে দিলাম, ছবিটা সবগুলো আলাদা করে দেখাবি। প্রথমটা ক্ষেত্রে বাইরে, দ্বিতীয় ক্ষেত্রে এটা, তৃতীয় ক্ষেত্রে ভেতরে। এবার যেহেতু ফাঁপা পরিবাহীর আধান ফ্যারাডের তত্ত্ব অনুসারে বহির্পৃষ্ঠে অবস্থান করে বাইরে, এবার যদি আমরা বিন্দুটা ভেতরে নিই তাহলে ভেতরে যে গাউসীয় তলটা পেলাম সে কিন্তু কোনো আধানকে ঘিরছে না। কেন? আধানগুলো কোথায় আছে? ফাঁপা পরিবাহীর গায়ে বাইরে আছে, তাই এক্ষেত্রে কিউটা 0। কিউ যদি 0 হয়, কিউ 0 হলে এর মানটা 0 হবে। তাহলে যেহেতু ফাঁপা পরিবাহীর ভেতরে, গোলীয় খোলকের ভেতরে কোনো আধান থাকতে পারে না, সুতরাং বলা যেতে পারে এক্ষেত্রে আমাদের ওর ভিতরে কিউটা 0। কিউ যদি 0 হয়, দেখতেই পাচ্ছি বসিয়ে দিলে আমাদের ই এর মানটা 0 চলে আসছে। সুতরাং আমরা এখানে যে ফাঁপা গোলীয় খোলকের কেন্দ্র থেকে প্রাবল্যের পরিবর্তনটা দেখলাম, যদি লেখচিত্র দেখায়, কেন্দ্র, এদিকে প্রাবল্য, এটা r ইকুয়াল টু r, r গ্রেটার দ্যান r বাইরে, r লেস দ্যান r। তাহলে এখানে দেখো ভেতরে কিন্তু কোনো প্রাবল্য নেই, প্রাবল্য সবচেয়ে বেশি পৃষ্ঠে, তারপর 1/r স্কয়ারের সঙ্গে ফল করে যাচ্ছে। ভিতরে প্রাবল্য শূন্য, তাই কোনো গ্রাফ নেই। সর্বোচ্চ মানটা হচ্ছে q বাই 4πε0 r স্কয়ার, তারপর পৃষ্ঠে সবচেয়ে প্রাবল্য বেশি, তারপর 1/r স্কয়ার, মানে দূরত্বে, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়বে প্রাবল্যের মানও 1/r স্কয়ারের সঙ্গে ফল করতে শুরু করবে।
তাহলে এটা হচ্ছে ফাঁপা পরিবাহী ক্ষেত্রে সলিড হবে না, নর্মাল দিয়ে চলবে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি বিভব প্রাবল্য 0, তারপরে 1/r² এর সঙ্গে ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা ভ্যারি করে যাচ্ছে এবং ইনফাইনাইটলি এটা 0 হবে। একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম, এটা কমপ্লিট হলো। আজকে গাউসের উপপাদ্যের দ্বিতীয় আমরা প্রয়োগটা করবো। আগের করেছিলাম ফাঁপা আহিতগোলক বা খোলক, হলোস্ফেরিক্যাল শেল। এবার আহিতের কোনো সুষমভাবে আহিত ঋজু দীর্ঘ পরিবাহীর জন্য কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা এন্ডেস দীর্ঘ মানে হচ্ছে অসম দীর্ঘ ধরে নেওয়া হচ্ছে, এটা ধনাত্মক আধান আহিত। তার মানে এর জন্য যে কোনো অভিমুখে একটা ক্ষেত্র প্রাবল্য থাকবে। তো আমাদের বলা হলো কি আধান আহিত, এর থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু, এই বিন্দুতে টি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তো প্রাবল্য নির্ণয় করতে গেলে আমাদের গাউসীয় তল লাগে। তো এখানে আমরা যে গাউসীয় তলটা কল্পনা করব, তারকে ধরতে গেলে যে তলটা লাগে সেটা হচ্ছে চৌমাকৃতি বা সিলিন্ড্রিকাল। একটা চৌমাকৃতি বা বেলনাকৃতি গাউসীয় তল প্রথমে আমরা এঁকে নিচ্ছি। তাহলে প্রথমে একটা চৌআকৃতি গাউসীয় তল এঁকে নেওয়া হলো। ওকে, তো এর যেহেতু তিনটে তল, মানে দুটো পার্শ্ব তল, একটা বক্রতল, দুটো πr², একটা হচ্ছে 2πr। তো এইটুকুনি যে চোঙটা নিলাম, যেহেতু অসম দীর্ঘ তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়েছি, তো এর দৈর্ঘ্য ধরে নিলাম L। তাহলে L দৈর্ঘ্যের একটি চৌআকৃতি গাউসীয় তল কল্পনা করে নেওয়া হলো। তো ধরে নিচ্ছি পরিবাহীর প্রতি একক দৈর্ঘ্যে আধান, মানে আধান ঘনত্ব, রৈখিক ঘনত্ব, একক দৈর্ঘ্যে আধান সমান ল্যাম্ডা। তাহলে এইটুকুনি অংশে যে যতটা অংশ নিয়েছি তার মধ্যে এর ক্ষেত্রে তাহলে কিউইংটা হবে ল্যাম্ডা এল। তাহলে এল দৈর্ঘ্যে আবদ্ধ আধান হচ্ছে ল্যাম্ডা এল। ওকে, সুতরাং এবার যেহেতু এখানে তিনটে তল আছে, তো তিনটে আমাদের ছোট ছোট ক্ষেত্রফল কল্পনা করতে হবে। এখানে একটা নিলাম 2πr, মানে পার্শ্ব তলে একটা নিলাম, সেটার ক্ষেত্রফল বললাম ds1, তার লম্ব দিকের ভেক্টরটা এদিকে n1 হচ্ছে ds1। এইখানে একটা নিলাম, সেটা ds2, এটা হচ্ছে ds2, তার লম্ব দিকের ভেক্টরটা উপরের দিকে, তলের সঙ্গে সবসময় আউটওয়ার্ড হবে n2। আর এই নিচে একটা নিলাম, সেটা হচ্ছে ds3, তার তলের লম্ব দিকের ভেক্টরটা নিচের দিকে n3 ক্যাপ। ঠিক আছে, তো ছবিটা আবার দেখে নি ভালো করে। ওকে, তো এবার দেখো, যেহেতু প্লাস আধান, আমরা জানি প্লাস থেকে তড়িৎ ক্ষেত্র সবসময় লম্ব সোজা বেরিয়ে চলে যায় বাইরের দিকে। তাহলে প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র
প্রত্যেক দিকে ত্রিমাত্রিক নির্দেশ তলে ছড়িয়ে পড়ছে, যেখানেই নিই না কেন। তাহলে এই তারের জন্য যে তড়িৎ ক্ষেত্রের দিক সেটা কিন্তু পুরো ধনাত্মক x অক্ষর চারিদিকে আমরা চারিদিকে ছড়িয়ে। যদি টপ ভিউ থেকে দেখি, টপ ভিউ থেকে দেখলে জিনিসটা যদি তারটা মানে তারটা এইভাবে আছে, টপ ভিউ থেকে দেখলে তাহলে এই যে প্লাস তার থেকে চারিদিকে তড়িৎ ক্ষেত্র মিলিয়ে চলে গেছে। এটা টপ ভিউ। শীর্ষ থেকে দেখলে এরকম লাগবে তার তড়িৎ ক্ষেত্রের সব দিকে। তো এবার ds1 ছিল, তাহলে এখানে দেখতে পাচ্ছি E প্যারালাল ds1, ds1 এর প্যারালাল E পারপেন্ডিকুলার এখানে লম্ব ds2, আবার নিচেরটার ক্ষেত্রেও E পারপেন্ডিকুলার ds3, এটাও 90 ডিগ্রি। তাহলে যে দুটো পাই আর স্কয়ার পার্শ্বতল সাইড যেগুলো সেখানে কোণ করছে 90 ডিগ্রি, আর 2 পাই আর l এটা পৃষ্ঠতল যদি বলি তাহলে সেটা হচ্ছে সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে থিটাটা হলো 0, এই ক্ষেত্রে থিটা, এই দুটোর ক্ষেত্রে থিটা হচ্ছে π/2। এবার গাউসের উপপাদ্য অনুসারে আমি একটা ইন্টিগ্রেশন s লিখলাম, E dot ds ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ E dot ds হয় q in ইন্টারনাল চার্জ বাই এপসাইলন 0। তো এটাকে আমরা যদি দেখি, এটাকে আমরা, এটা হচ্ছে তিনটে আবদ্ধতাটা তিনটে তলে আছে, তাই এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে সারফেস ইন্টিগ্রাল E dot ds1 প্লাস সারফেস ইন্টিগ্রাল তিনটে ওপেন সারফেস মিলে একটা ক্লোজ সারফেস ds2 E dot ds3 সমান q in, q in এর মানটা বসিয়ে দিই ল্যামডা l বাই এপসাইলন 0। তাহলে আমরা যেটা পেলাম, প্রথমটা হয়ে গেল E ds1, যেহেতু থিটাটা 0, বাকি দুটোর ক্ষেত্রে ডট প্রোডাক্টের মান 0 হবে যেহেতু থিটাগুলো 90 ডিগ্রি, সমান ল্যামডা l বাই এপসাইলন 0। তাহলে এটা চলে এলো, যেহেতু ds1টা আছে পার্শ্বতলে, তাহলে পার্শ্বতলটাকে টোটালি ইন্টিগ্রেট করলে পাবো 2 পাই আর l ইনটু ল্যামডা l বাই এপসাইলন 0। তাহলে এখানে আমরা অতএব E পেয়ে গেলাম, l কেটে গেল, ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 r। তাহলে এই ভেক্টরের দিকটা হচ্ছে ছবি অনুসারে n1 ক্যাপের দিকে। তাহলে দীর্ঘ ঋজু আহিত পরিবাহীর জন্য তার থেকে r লম্ব দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা বার করে ফেললাম। আলটিমেটলি এই সূত্রটা দাঁড়ালো। তাহলে দেখতে পাচ্ছি ইটা আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তার মানে এইদিকে যদি ই প্লট করি, এদিকে যদি কেন্দ্র, মানে তারের অংশটা, এটা হচ্ছে আর, এটাও আর, তার মানে জিনিসটা সমাপরান্তে একদিকে দেখালেই চলবে, অসুবিধা নেই, দুদিকে দেখালেও চলে, না দেখালেও চলে। 3D বলে সব দিকে একই রকম হবে, জিনিসটাকে আমাদের এরকম 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 ভাবে জিনিসটা চারিদিকে আস্তে আস্তে। তাহলে তারের পৃষ্ঠে, তারের একদম কাছে ইনফাইনাইট, আর যত দূরে যাচ্ছে আস্তে আস্তে আর এর মান যত বাড়ছে এর মানে তত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়ে কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে সুষম আহিত পরিবাহীর জন্য কোন একটা বিন্দুতে আর দূরত্বে প্রাবল্যের মান। তার সূত্রটা কি হলো, E ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট r। এর পরবর্তী আমরা অ্যাপ্লিকেশনে চলে যাব। নেক্সট একটা
নেক্সট অ্যাপ্লিকেশন আমরা চলে যাব। আহিত সমতল পাত। 3 নম্বর, আহিত বিস্তৃত সমতল পাতের জন্য কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। আহিত সমতল পাতের জন্য কোন বিন্দুতে প্রাবল্য নির্ণয়। তো পাতটা দুরকম হতে পারে। প্রথম আমরা দেখি, এটা একটা পাত, এটা ধনাত্মক আধান আহিত। এর থিকনেসটা যদি ধরে নিই কিছুটা থিকনেস আছে, আধানটা এদিকেও আছে ওদিকেও আছে, তার মানে দুটো পৃষ্ঠ কিন্তু আলাদা, এটা মাথায় রাখতে হবে। দুটো পৃষ্ঠ কিন্তু আলাদা, এটা তোমাদের বইতে থাকে না, তোমাদের একরকম ভাবে থাকে, এটা বুঝে নেবে ভালো করে। তো আমরা যেহেতু তল, তাই তলমাত্রিক ঘনত্ব ভাবতে হবে। সিগমা হলো তলমাত্রিক ঘনত্ব। আধানের এই পাতের তলমাত্রিক ঘনত্ব। তো আমরা এখানে একটা ছোট ডিএস নিলাম, এটা নিলাম সামনের তলটায়। তো প্লাস, যেহেতু প্লাস আমাদের এবারে যদি পাত থাকে, তাহলে এটা বাঁ দিক ডান দিকেও থাকবে ক্ষেত্র, তাহলে এদিকেও তড়িৎ ক্ষেত্রগুলো আছে যেমন, আবার তার বিপরীত দিকেও কিন্তু তড়িৎ ক্ষেত্রগুলো বেরিয়ে চলে যাচ্ছে। দুদিকে দুটো তলেই আহিত। তো আমাদের যেটা দেখতে হবে এবার, 1 মিনিট। তো আমাদের যেটা দেখতে হবে, দেখো শুনটা বুঝবে। এই যে তলটা নিলাম, ডিএসটা নিলাম, ডিএসটা যেটা নিলাম সেটা এখানে নিয়েছি, আবার পেছনের দিকে তলার ডিএসটা এইভাবে দেখা যাচ্ছে। এটা তো দেখানো সম্ভব না, কিন্তু দেখাতে হবে। ওকে, ছবিটা বোঝা গেল? ডিএসটা একটু কাছ থেকে দেখায়। পিছনে ডিএসটা আসলে দেখতে পাচ্ছ। তো এই ডিএস ক্ষেত্রফল যেটা নিলাম, এদিকে একটা নিলাম, আর পেছনের তলে একটা ডিএস নিলাম। তাহলে এই ডিএসটাকে ধরে এখানে একটা সিলিন্ড্রিক্যাল গাউসিয়ান তল কল্পনা করা। এদিকে যেমন কল্পনা করলাম, তার উল্টো দিকেও একটা করবো, এখানে ডট দিয়ে দেখাচ্ছে, গেছে দুইটাকে মিলে এসেছে। ওকে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? 3D কনসেপ্টটা আসছে এখান থেকে, দেখো ভালো করে। দুটো থেকে দুটো তল থেকে দুটো বেরিয়ে গেছে। এই যে ডিএস ভেক্টর এই দিকে তলের সাপেক্ষে এর অভিমুখ, এই তলের লম্ব দিকের একক ভেক্টরটা এদিকে n1, আর এই যে পার্শ্বতল তার লম্ব দিকে কিন্তু এদিকে n2। সিমিলারলি এইটার লম্ব দিকটা এদিকে n1 3। তাহলে প্রত্যেকটা তলের লম্ব দিকের একক ভেক্টরটা, ছবিটা খুব ভালো করে খেয়াল করবে, দেখানো হলো।
তাহলে দেখো এখানে যদি আমরা গসিয়ান রেঞ্জের থিকনেস গ্রেটার দ্যান 0 t গ্রেটার দ্যান 0 হচ্ছে গাউসের সূত্র অনুসারে E ডট ds সমান q in বাই এপসাইলন 0। তাহলে এখানে এই তলটার সাপেক্ষে ভাবলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোণ হচ্ছে 500 যেটা 2 পাই r যেটা হয় সেটা 90 ডিগ্রি, আর এই দুটো থাকছে n1 আর n3 এর জন্য থাকবে কিন্তু n2 এর জন্য থাকবে না। তাহলে 2 EDS এদিকেও একটা EDS E আর DS সমান্তরাল, এদিকেও E আর DS সমান্তরাল। এখানে তড়িৎ ক্ষেত্রগুলো এইভাবে বের হচ্ছে। এখানে আমি লম্ব যদি ভাবি তাহলে এটাও 90 কে বাদ, ওটা একটাই দেখিয়েছি, দেখালেই হবে, ছবিটা খুব ভালো করে বোঝায়। তাহলে দুটো EDS হলো 500 তল, মানে n2 এর জন্য যেটা বাদ গেল। আবার এই তলের আধান হচ্ছে সিগমা ds, আবার পেছনের যে ds তার আধান হলো সিগমা ds, তাই দুটো সিগমা ds বাই এপসাইলন 0 টোটাল আধান। মোট আধান নিতে হবে, n ক্রস করতে হবে। তাহলে এইটার জন্য সিগমা ds, পেছন দিকের যে তল তার ds এর জন্য সিগমা ds, তাহলে দুটো দুই ক্যান্সেল আউট হয়ে গেল। আবার ইন্টিগ্রেশন ds করলে দুদিকে সেম বেরোবে, তাহলে হলো সিগমা বাই এপসাইলন 0। ডিরেকশন n1 এ দিলাম, যে কোনো একটা তলের সাপেক্ষে আমরা বিচার করলাম। তাহলে এখানে দেখো কোনো ডিস্টেন্স নেই, তার মানে কোনো একটা আহিত পাতের সামনে যে কোনো বিন্দুতেই সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্র মানগুলো সুষম হবে, মানে সুষম তড়িৎ ক্ষেত্র আটটা ভ্যারি করবে না। আবার ছবিটা আমি একটু ক্লোজ দিয়ে দেখাই। সিঙ্গেল, ওকে, এবার চলে আসি যদি আমাদের একটা সারফেস নিতে, টিটা যদি 0 ধরতাম, তার ক্ষেত্রে কেমন হচ্ছে? এখানে যদি ds নিই, সেই dsটা কিন্তু দুটো কমন তলের কমন, কিছু না, একটা খাতার পৃষ্ঠার উপর যদি একটা ছোট্ট গোল কাটি সেটা দুদিক থেকে দেখতে পাওয়া যায়। কিন্তু যদি খাতার পৃষ্ঠায় না যায়, খাতার সামনে কিংবা খাতা মোটা কিংবা বইয়ের উপরে যদি একটা ছোট একটা অংশ হবে, সেটা কিন্তু সেটা সামনের তলের নিজের, পেছনের তলের জন্য নয়। তাহলে থিকনেস যদি 0 হয়, তার ক্ষেত্রে তার পার্থক্য হচ্ছে এই যে আমরা এটা নেব, এটা কিন্তু এটার জন্য এই ds এর জন্য আমরা নেব। ক্যালকুলেশনের পার্থক্য হবে কি, তড়িৎ ক্ষেত্র দুদিকে দুটো থাকবে, কারণ প্লাস এর জন্য তো সব দিকে বেরোয়। কিন্তু পার্থক্য তাহলে কি হবে? পার্থক্য হবে কি, দুটো ছবির মধ্যে, দুটো ছবি একসঙ্গে আনছি। এবার দেখো প্রথম আর দ্বিতীয় ছবি দুটোর মধ্যে পার্থক্য, এটার ক্ষেত্রে ds দুটো নেই, একটা আছে, তাহলে পার্থক্য হয়ে যাবে এই জায়গাটা। তড়িৎ ক্ষেত্র দুদিকে দুটো, তাহলে বাঁ দিকের পোর্শনটা ক্যালকুলেশনে সেম, তার মানে E ডট ds সমান q in বাই এপসাইলন 0। তাহলে এটা আসবে 2 EDS, তাহলে এই লম্বটা বাদ, মানে যেটা n3 ছিল n2 আমাদের ক্যালকুলেশনে, এটা ধরেছিলাম n3, চেঞ্জ করি যা ছিল তাই রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 90, তাহলে এইটার জন্য ফ্লাক্সের মানটা 0 হয়ে যাবে, কিন্তু দুটো তলের জন্য থাকবে। এদিকে একটা EDS, E প্যারালাল ds, তাহলে EDS এদিকে EDS, কিন্তু সিগমা কিন্তু হবে শুধুমাত্র এটা আনসার q, যেটা হবে সিগমা ds সিঙ্গেল ইন্টিগ্রেশন।
তাহলে ই চলে আসবে সিগমা বাই 2 এপসাইলন 0। সাধারণত এটা নিয়ে আমরা কাজ করি, ডিরেকশন n1 ক্যাপ মাথায় ভেক্টর সাইন। তাহলে থিকনেস যদি 0 হয়, তাহলে থিকনেস যদি 0 হয় তাহলে দুটো তলের জন্য ই হলেও একটা তলের জন্য সিগমা ডিএস হবে। আর থিকনেস যদি 0 না হয় তাহলে দুটো তলের জন্য সিগমা ডিএস থাকবে, যেমন দুদিকে দুটো ই আছে। ওকে, এটা আমাদের খুব কাজের অ্যাপ্লিকেশন। এইগুলো গাউসের প্রয়োগের মধ্যে পড়ে। এরপর আমরা চলে আসি বিভব। আমরা বলেছিলাম বিভবের মধ্যে শুধু ডাইপোলের বিভবটা ক্যালকুলেট করেছি। এর নেক্সট টপিক যেটা আমরা আগের দিন যেটা শিখেছি সেটাকে কাজে লাগিয়ে আমরা এগোবো। এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ফাঁপা গোলীয় খোলকের জন্য আহিত, অবশ্যই আহিত গোলীয় খোলকের জন্য বিভিন্ন বিন্দুতে বা বিভিন্ন অবস্থানে বিভব নির্ণয়। ফাঁপা আহিত গোলীয় খোলকের জন্য বিভিন্ন অবস্থানে বিভব নির্ণয়। তো আমরা একটু ছোট্ট করে আগে বলে নিই। আমরা আগের দিন দেখেছিলাম এটা একটা আর ব্যাসার্ধের গোলীয় খোলক, তো এটা ধনাত্মক আধানে আহিত করেছিলাম। তার জন্য আমরা তিনটে বিন্দু বলেছিলাম, যদি বাইরে হয় আর গ্রেটার দ্যান আর হলে এটা হয়েছিল কিউ বাই কে আর স্কয়ার এন ক্যাপ। এটা 1 নম্বর কেস ছিল। 2 নম্বরে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল টু যদি আর হয় সেখানে এটা হবে কিউ বাই কে আর স্কয়ার এর ম্যাক্সিমাম। আর 3 নম্বর আর লেস দ্যান আর হলে ই এর মানটা 0। তিনটে ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ওকে, এই তিনটে ক্ষেত্র আমরা দেখেছিলাম। তো এবার আমরা চাইছি এই তিনটে বিন্দুতে বিভব গুলো। তো বিভব মানে তড়িৎ বিভবের কোন বিন্দুতে বিভব যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ইনফাইনাইট টু আর মাইনাস ইডিআর বা ইডিএক্স, যাই হোক না, এটা আমরা শিখেছিলাম। মাইনাসটা কেন আসছে? ই আর ডিআর এর মধ্যবর্তী কোণ 180। তো বাইরে যদি বার করি তাহলে 1 নম্বর বাইরের কোন বিন্দুতে আর গ্রেটার দ্যান আর বিভব বার হচ্ছে। তাহলে ভি সমান বাইরে কোন একটা বিন্দু নিলাম, বাইরে একটা কোন বিন্দু, এখানে একটা বিন্দুতে বার হচ্ছে, এটা আর। বাইরে যদি বিন্দুটা নিই তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে আর ই এর মানটা কত হয় ইডিআর। বাইরে আমরা শিখেছি কিউ বাই কে আর স্কয়ার ডিআর। এটাকে ইন্ডিকেট করলে আসছে কিউ বাই কে আর
আর বসালে আর, ইনফাইনাইট বসালে 0, আমি একবার উত্তরটা লিখে দিলাম। তাহলে আর ব্যাসার্ধের কোনো গোলকের বাইরের বিন্দুতে যদি নিই বিভব, তাহলে তার বিভবটা হচ্ছে q/kr, প্রাবল্য q/kr স্কয়ার, বিভব হচ্ছে q/kr। এক মিনিট। তো এবারকার কেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যদি বিন্দুটা হয়, একটু দূরে করি, যদি বিন্দুটা হয় পৃষ্ঠে, ইন্টারেস্টিং লাগছে বা ভেতরে একটা, যদি পৃষ্ঠে হয়, খোলকের পৃষ্ঠে, খোলকের পৃষ্ঠে যদি নিই, তাহলে r = r, তার মানে ভিটা হবে q/kr, এটাই হচ্ছে ম্যাক্সিমাম। এবার 3 নম্বরে দেখো, দেখেছি যেটা ফাঁপাগুলিও পরিবাহীর ভিতরে প্রাবল্য 0, তাহলে বিভব কত হয়? তো তোমাদের বলতে সাধারণত কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হলেও কনস্ট্যান্টের একটা মান থাকা উচিত, তো মানটা কত কি করে বুঝবো? খুব ভালো করে বুঝবে। তো আমরা লিখলাম ইনফাইনাইট থেকে আরে আনছি, ভিতরে আনছি কোনো বিন্দুতে, এটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ভিতরে, আর লেস দেন আর, ভিতরের কোনো বিন্দু ধরলাম এই বিন্দুতে আছে, এখানে আছে ভিতরে আছে। তাহলে কি এটাকে একটু ভালো করে বুঝলে, আমি লিখছি এটাকে কি করে, দেখো ইনফাইনাইট থেকে আনবো পিতে, তার মানে বিষয়টা কেমন হচ্ছে, ইনফাইনাইট থেকে পিতে আনা মানে আমরা এটাকে একটু যদি ভেঙে ভাবি, ইনফাইনাইট থেকে পিতে আসছে মানে তার মাঝখানে পৃষ্ঠ পড়ে, এরকম ভাবতে পারি না, ইনফাইনাইট থেকে এলো পৃষ্ঠ থেকে এলো পিতে, তাহলে এটাকে আমি তার জন্য কি করে নিচ্ছি, ইনফাইনাইট থেকে এলো ক্যাপিটাল আর মানে পৃষ্ঠ ইডিয়ার, এটা একটা পার্ট, প্লাস আর থেকে এলো আর, তাহলে ইনফাইনাইট থেকে এলো পৃষ্ঠ থেকে আসছে পিতে, পিটা কিন্তু ভেতরে আছে, তখন আর কিন্তু এটা নয়, তখন আর কিন্তু এইটুকু ভেতরে যেহেতু বিন্দুটা ওটা সেন্টার ধরলাম ইডিয়ার। তাহলে দেখো ইনফাইনাইট থেকে পৃষ্ঠে আনতে বিভব কত বেরিয়েছিল, তাহলে ফার্স্ট কোশ্চেনটা হিসাব হলো q/kr। এবার ভেতরে যদি চলে যাব r থেকে r এ, মানে পৃষ্ঠ থেকে পিতে ভেতরের বিন্দুতে, সেখানে কিন্তু e0 যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু টোটাল ক্যালকুলেশনটা 0। তার মানে ফাঁপা আহিত গোলকের বা খোলকের ভেতরের কোনো বিন্দুতেও বিভবের মান হচ্ছে কিন্তু q/kr। এক মিনিট, জানি অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, অসুবিধা অনেকেরই হচ্ছে। টিভিতে বলছিল এবিপি আনন্দে সারাদিন বলছে সুমন, হ্যাঁ অসুবিধা হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের ভিডিও করে করে বোঝানোর চেষ্টা হচ্ছে বা তোমরা বোঝার চেষ্টা করছো, যাই হোক। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, তাহলে দেখো ফাঁপা আহিত খোলকের ভেতরে প্রাবল্য 0, পৃষ্ঠে q/k ক্যাপিটাল আর স্কয়ার, আর বাইরে হচ্ছে q/kr স্কয়ার স্মল আর স্কয়ার। এবার যদি বিভবগুলো বার করি, বাইরে কেন্দ্র থেকে স্মল আর দূরত্ব হলো q/k স্মল আর, ঠিক আছে, পৃষ্ঠে হলো q/k ক্যাপিটাল আর, এটাও ঠিক আছে, ভেতরে হলো কিন্তু q/k ক্যাপিটাল আর। তার মানে পৃষ্ঠ এবং কেন্দ্র, পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ভেতরে যে বিন্দুই নিই না কেন সেখানে হচ্ছে q/k ক্যাপিটাল আর। তার মানে পৃষ্ঠ থেকে কেন্দ্র অবধি সব জায়গায় বিভব সমান q/k ক্যাপিটাল আর, তারপরেই ওটা ফল করে যাচ্ছে 1/r। তাহলে ভেতরে কিন্তু প্রাবল্য হচ্ছে বিভব
কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভবটা ধ্রুবক, তারপরে সেটা 1/r এর সঙ্গে হল হচ্ছে। তাহলে আমাদের এখানে গ্রাফিক্যালি যদি জিনিসটাকে আমরা ভাবি, তাহলে দেখো কেমন এলো। এইদিকে বিভব, এদিকে আর দূরত্ব, পৃষ্ঠ আর গ্রেটার দেন আর, বাইরে পৃষ্ঠ মানে আর ইকুয়াল টু আর, এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি সব জায়গায় বিভব স্থির, এটা কত q/kr। তারপরে কিন্তু 1/r এর সঙ্গে মানে সমপরাবৃত্তের মতো নেমে চলে যাবে। ওকে, তাহলে ফাঁপা গোলকের ভেতরে প্রাবল্যের মান 0 হলেও বিভব কিন্তু 0 নয়, বিভব হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট। এরপর বাইরে চলে গেলে পৃষ্ঠ থেকে যেই বাইরে যাচ্ছি 1/r এর সঙ্গে দূরত্বের ব্যস্তানুপাতিক ভাবে বিভবের মানটা আস্তে আস্তে হল করে যাচ্ছে। তো এটা একটা খুব সুন্দর প্রমাণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তো এটা আমরা বিভব দেখলাম। এবার আমরা দেখি একটা জিনিস, দুটো, এটা আমাদের কমপ্লিট হলো। ধরো বললো আমরা রিং পড়েছিলাম, রিং এর জন্য প্রাবল্য বার করেছি। এটা একটা আয়ত রিং, তোমাদের আমি পড়িয়েছিলাম, যার ব্যাসার্ধ আর, এর থেকে x দূরত্বে বিন্দুটা p। সেখানে যে প্রাবল্যটা বেরিয়েছিল, প্রাবল্যটা এদিকে ছিল, লব্ধি প্রাবল্য, সে ছবি এরকম ভাবে এসে লব্ধি বেরিয়েছিল। তো এখানে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে q আধার যদি বলি x by qx by k into r square plus x square whole to the power 3/2 I ক্যাপিটাল ধনাত্মক x অক্ষ থেকে। তো রিং এর ক্ষেত্রে অক্ষস্থিত বিন্দুতে প্রাবল্য বেরিয়েছিল যা, আর কেন্দ্র বেরিয়েছিল 0। এবার আমরা চাইছি রিং এর অক্ষস্থিত বিন্দুতে বিভব কত এবং কেন্দ্রে বিভব কত, এবং এটা রিং আছে q আধানে আহিত আর ব্যাসার্ধে, তার কেন্দ্র থেকে x দূরত্বে বিভব কত আর কেন্দ্রে কত। কেন্দ্রে প্রাবল্য 0 হয়েছিল, EO তে হয়েছিল, এটা ছিল EP, EO মানে সেন্টারে হয়েছিল 0 আর P তে হয়েছিল এটা সেন্টারে 0। কেন আমি বলে দিয়েছিলাম x এর মানটা 0, এটা হচ্ছে x এর মান 0 যেহেতু x 0। তো এবার আমরা চাইছি P বিন্দুতে কত আর কেন্দ্রে বিভব কত, এই দুটো বার করতে চাইছি। এটা আমাদের উদ্দেশ্য। গট ইট? এই হচ্ছে উদ্দেশ্য। তো বিভব এখানে যদি ছোট্ট একটা আমরা dl ধরে নিই, তাহলে dl ক্ষুদ্র অংশের আধান, পুরোটার আধান q, সেটা দিলাম dq, তাহলে সেটা q বাই একক দৈর্ঘ্য হলো 2πr ইনটু dl, একক দৈর্ঘ্য আধান হলো ল্যাম্ডা হলো q বাই 2πr, আর dl অংশ আধান হলো, আর ছবিটা ফলো করো। তাহলে dl যে অংশ
হয় না, প্রত্যেকটা ডিএল এর জন্য কিন্তু এখানে বিভব থাকবে, সবগুলো বিভব যোগ করে দিতে হবে। তাহলে অতএব ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কিউ থেকে আর দূরত্ব কিউ বাই কে আর ডিভি সমান ডিকিউ বাই কে, এটা হচ্ছে আর, তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। সুতরাং মোট বিভব যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে মোট বিভব মানে কি, আমাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে 2 পাই আর, 0 থেকে 2 পাই আর dq by k root over this, তো q কে ইন্টিগ্রেট করলে তো মোট q পাবো, এটাকে মান লিখতে হয়, না লিখলে ওটা লিখেও যদি দেখাবো, যদি আমরা ভাবি যে এটা বসিয়ে করব, তাহলে q বাই 2 পাই আরটা বাইরে চলে আসবে, dl কে ইন্টিগ্রেট করলে পাবো 2 পাই আর, তাহলে হলো q বাই 2 পাই আর বাইরে এলো, dl কে ইন্টিগ্রেট করে পেলাম 2 পাই আর বাই নিচে থাকলো k রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার একটু নিচে নামিয়ে নিই। তাহলে 2 পাই আর কেটে গেল, তাহলে q বাই k রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে p বিন্দুতে, তাহলে q থেকে x, কেন্দ্র থেকে x লম্ব দূরত্বে বিভবের মান বেরোলো, সরি রিং এর কেন্দ্র থেকে x দূরত্বে অক্ষস্থিত বিন্দুতে বিভবের মান বেরোলো q বাই k রুট ওভার এক্স স্কয়ার প্লাস আর স্কয়ার। অতএব কেন্দ্রে বিভব, কেন্দ্র মানে v0 টা কত বা vo কত, সেন্টারকে ও দিয়ে লিখেছি, তাহলে x এর মানটা 0, এটা মানে x0 বসে দিলে আসছে q বাই k r, তাহলে কেন্দ্রে বিভব হলো q বাই k r, কেন্দ্রে বিভব হলো q বাই k r, আর অক্ষস্থিত বিন্দুতে হলো q বাই k, ওখানে কেন্দ্রে কিন্তু প্রাবল্য 0 ছিল, কেন্দ্রে প্রাবল্য 0 কিন্তু বিভব থাকবে, এরকম আমাদের উদাহরণ দেয়। এবার চলে আসি একটা উদাহরণ, ডাইপোলের জন্য বিভব যদি বার করি, দ্বিমেরুর জন্য বিভব, দ্বিমেরুর যে কোনো অবস্থানে তো বার করছে না, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ড বিন্দুতে সময় লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত বিন্দুতে বিভব নির্ণয়। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক এর উপর অবস্থিত কোন বিন্দুতে আমরা বিভব নির্ণয় করতে চাইছি। ওয়েট করো, আস্তে আস্তে একটু মুখ করিয়ে নিই। তো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমরা বিভবটা একটু সোজা করে নেওয়া যেতে পারে, সোজা বলে যাবে, দেখতে পেলে দ্বিমেরু যদি ধরি প্লাস কিউ মাইনাস কিউ 12, এই যদি লম্ব সমদ্বিখণ্ডক ধরি, আমরা এখানে জিনিসটা কারণ একটা বোঝাই। ধরো আমাদের বললো প্রাবল্য পেয়েছিলাম,
h দূরত্বে প্রাবল্য পেয়েছে, প্রাবল্য ছিল আমরা জানি, আমি আর হিসাব লিখছি না, q বাই k x স্কয়ার প্লাস l স্কয়ার ইনটু এর ওটা মান পেয়েছিলাম প্রাবল্য। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের প্রাবল্যের মান। q বাই বলছি সরি p বাই মোমেন্ট বাই। ওকে, তো এবার উদ্দেশ্যটা কি? আমরা চাইছি ডাইপোলের জন্য এরকম করে একটা বিন্দু পাবো, লম্ব সমদ্বিখণ্ডকের যে কোনো বিন্দু, যদি এটা l হয়, এটা যদি x হয়, তাহলে এখানে বিভব বার করা মানে কি? এর জন্য বিভব, এটা বললাম r মানে রুট ওভার l স্কয়ার যোগ x স্কয়ার, তাহলে এটাও আর এটাও আর সমদ্বিবাহু বলছি। তাই যদি হয় তাহলে vp যেটা বেরোবে, p বিন্দুর বিভব, দেখো প্লাস q এর জন্য q বাই r, মাইনাস q এর জন্য মাইনাস q বাই r, তার কিন্তু 0। তার মানে সুতরাং ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দুতেই v সমান 0 হয়। প্রাবল্য থাকলেও বিভব নেই। আগেরটা কি শিখলাম? প্রাবল্য 0, বিভব আছে। এই উদাহরণটা আমরা পেলাম। তো এই কারণে এটাকে বলা হয়, এই যে লাইনটা আমরা ড্র করেছি, এই লাইনটাকে বলা হয় জিরো পোটেনশিয়াল লাইন। এবং এখানে যে তল নিই আমরা, এখানে যদি এই যে জিরো পোটেনশিয়াল লাইন পেলাম, মানে প্রত্যেকটা বিন্দুতে বিভবটা পোটেনশিয়াল ছিল, এখানে যদি একটা প্লেন কল্পনা করি, উল্লম্ব কাল্পনিক তল কল্পনা করি, এই তলের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভব 0 হবে। একটু চিন্তা করে দেখো, কারণ এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব চাই, এটাও তাই, কারণ লম্ব অবস্থানে আছে, তার মানে প্রত্যেকটি একই দূরত্ব হবে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে জিরো পোটেনশিয়াল সারফেস বা ভিজিবল। এইভাবে চলে, যা চলে চলুক, এটা বলছি আমরা। এই তো চলবে না মানে জিরো পোটেনশিয়াল সারফেস বা হচ্ছে শূন্য বিভব তল। তাহলে ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দু নিই না কেন, সেখানে তড়িৎ বিভবের মান কিন্তু 0 হবে, প্রাবল্য 0 নয়, বা নাম কি দিলাম শূন্য। এটা শূন্য বিভব রেখা, এটা হচ্ছে শূন্য বিভব তল, জিরো পোটেনশিয়াল সারফেস বা শূন্য বিভব তল। ঠিক আছে, আমরা অনেক কিছুই করলাম, নেক্সট দিন আবার করবো, আজকে অবধি থাক।